আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই লেকচারে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের লেকচার শুরু করছি। আজকের থেকে আমরা আমাদের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের নদ ও নদী। মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির ভর্তি পরীক্ষা কিংবা বিসিএস, প্রত্যেকটি জায়গাতেই এই নদ নদীর টপিক থেকে অনেকগুলো কোশ্চেন আসে এবং আমরা হয়তো বা সবসময় পারি না কিংবা পারলেও কনফিউজড থাকি যে কোনটার অ্যান্সার কী হবে এই বিষয়গুলো নিয়ে। তো আজকের এই সিরিজ আলোচনায় আমরা বাংলাদেশের নদ নদীগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু করি আমরা আমাদের টপিকগুলো। প্রথমেই আমরা আমাদের আজকের লেকচারটা আমরা কীভাবে পড়বো সেই অনুযায়ী যদি আমরা একটু ভাগ করি। আমরা আমাদের বইগুলোতে নদ নদীটা গদবাঁধাভাবে দেওয়া আছে, আমরা একটু ফিগারের মাধ্যমে, চিত্রের মাধ্যমে একটু কল্পনা করার চেষ্টা করি। বাংলাদেশের উত্তর দিকে হিমালয় পর্বত রয়েছে। হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীর উৎপত্তি হয়েছে তার নাম হচ্ছে গঙ্গা। আমরা আবারও যদি বলি, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীর উৎপত্তি হয়েছে তার নাম হচ্ছে গঙ্গা। এই গঙ্গা নদী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে দিয়ে প্রবেশ করেছে। চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করার পর এই গঙ্গার নাম হয়ে গেল পদ্মা। ভারতের এই অঞ্চলটির নাম হচ্ছে সিকিম। ভারতের এই অঞ্চলটির নাম হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। আমরা এভাবে মনে রাখি, সিকিম এর পার্বত্য অঞ্চল। এবং বাংলাদেশের এই জেলা দিয়ে উত্তরাঞ্চলের এখানে 3টি জেলা অবস্থান করছে। এই জেলাটির নাম হচ্ছে পঞ্চগড়, এখানে রয়েছে নীলফামারী এবং এখানে রয়েছে কুড়িগ্রাম। পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম। সিকিমের পার্বত্য অঞ্চল দিয়ে 2টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। পঞ্চগড় দিয়ে প্রবেশ করেছে করতোয়া নদী এবং নীলফামারী দিয়ে প্রবেশ করেছে তিস্তা নদী। অনেক দূরে এই অঞ্চলটির নাম হচ্ছে তিব্বত। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে যেই নদের উৎপত্তি হয়েছে সেই নদ কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। সুতরাং আমরা এখানে বলতে পারি রংপুর বিভাগ দিয়ে মোটামুটি বড় দাগে 3টি নদী প্রবেশ করেছে। সিকিমের পার্বত্য অঞ্চল দিয়ে যে নদীর উৎপত্তি হয়েছে তিস্তা এবং করতোয়া। তিস্তা প্রবেশ করেছে নীলফামারী দিয়ে এবং করতোয়া প্রবেশ করেছে পঞ্চগড় দিয়ে। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে যে নদীর উৎপত্তি হয়েছে তার নাম ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে। কুড়িগ্রামের চিলমারিতে এইটি তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে। এই অঞ্চলটির নাম হচ্ছে ভারতের মণিপুর। এখানে যে নদীটা আমরা দেখতে পাচ্ছি তার নাম আমরা বলতে পারি বরাক। এই বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার পূর্বে 2টি ভাগে ভাগ হয়ে যায়। একটির নাম হয় সুরমা এবং অপরটি কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা এই 2টি নদী বাংলাদেশের সিলেট অঞ্চলের ভিতর দিয়ে প্রবেশ করে এবং সিলেটের হবিগঞ্জে যখন আসলো, আমরা আরও স্পেসিফিকভাবে বলতে পারি হবিগঞ্জের আজমিরিগঞ্জে এই সুরমা এবং কুশিয়ারা নদী পরস্পরের সাথে মিলিত হয়ে যায় এবং নাম ধারণ করে কালনী। এই কালনী নদীটা একটু সামনের দিকে প্রবাহিত হয়। এই অঞ্চলটার নাম হচ্ছে বাংলাদেশের কুমিল্লা। আর ভারতের ডুমুর অঞ্চল থেকে ত্রিপুরার একটি পাহাড় আছে, ডুমুর পাহাড়। সেই ডুমুর পাহাড় থেকে কুমিল্লার ভিতরে দিয়ে যে নদী প্রবেশ করেছে তার নাম 2টা, একটা হচ্ছে ফেনী নদী এবং আরেকটা হচ্ছে গোমতী নদী। গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দক্ষ বলা হয়। সুতরাং আমরা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন জানলাম যে ভারতের আসামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা থেকে যেই নদীর উৎপত্তি হয়েছে তার নাম হচ্ছে কর্ণফুলী। এই কর্ণফুলী নদী বাংলাদেশের রাঙ্গামাটির ভিতরে দিয়ে প্রবেশ করেছে। কর্ণফুলী নদী বাংলাদেশের রাঙ্গামাটির ভিতরে দিয়ে প্রবেশ করেছে। তো আজকের ক্লাসে আমরা ফার্স্ট ক্লাস আমরা এতটুকুই শেষ করি। আমরা নেক্সট এপিসোডে বাংলাদেশের বাকি যে নদীগুলো আছে সেই নদীগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।